আশিক খুব অসহায় কণ্ঠে বলল, যার জন্য 113টা কবিতা লিখলাম সে কিনা বলছে আমি তাকে ভালোবাসি না। মীরার চোখে জল ভরে আছে। ও মুখ তুলে বলল, কি বললেন? আশিক জবাব দিল না। দুই হাতের তালুতে ও টুলটুলে মুখটা তুলে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বিস্ময়ের প্রথম ধাক্কাটা কাটতেই একরাশ লজ্জা এসে গ্রাস করলো মীরাকে। ঘর ভর্তি এত আলোর মাঝে ও কেমন কুকড়ে গেল। কোনো মতে বলল, শুনুন, আলোটা নিভিয়ে দিন না প্লিজ। তুমি শিওর আলো নিভাতে চাও? হুম। আশিক বাতি নিভিয়ে তাকিয়ে দেখলো মীরা খাটে বসে আছে, একটা হাত বাড়িয়ে দিয়েছে। বাইরে থেকে আসা নীলাভ আলো এসে পড়েছে ওর চুলের ওপর। আশিক চোখ ফেরাতে পারছে না। দৃশ্যটা কেমন অপার্থিব লাগছে, যেন এই মীরা নয়, কোনো স্বর্গের অপ্সরী। তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কামনা করা যায় না, যে শুধু স্তব গানের, শুধু বন্দনার। আশিক ওর হাত ধরল না, এগিয়ে এসে ওর চুলে হাত ছুঁয়ে বলল, কে তুমি? মীরার চোখে জল এসে গেল। বাড়িয়ে দেওয়া হাত নিস্তেজ হয়ে এলিয়ে পড়ল। এসব কি বলছে ও? আশিক আরো কাছে এগিয়ে এলো, তারপর দুই হাতে ওকে কাছে টেনে নিল, বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলল, তুমি কি সত্যি না আমার কল্পনা? মানে এসব কি বলছেন? আশিক মীরার ঘাড়ে মুখ গুজে হাসলো, তারপর গালে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার জবাব পেয়েছো? না, পাইনি। পাওনি? আমি যে লিখে রেখে গেলাম। কি ছাতা মাতা লিখেছেন? আমি কিছুই বুঝতে পারিনি। আমি কি আপনার মতন অত জ্ঞানী? মীরার কণ্ঠে অভিমান ঝরে পড়ল। আশিক দুই হাতে ওর মুখটা তুলে ধরে বলল, আচ্ছা, আমি আমার এই বোকা বউটাকে নিয়ে কি করি বলো তো? মীরার সব রাগ অভিমান মুহূর্তে গলে জল হয়ে গেল। মীরা ওর বুকের মধ্যে মুখ ডুবিয়ে বলল, আপনাকে একটা কথা বলবো? বলো। আমার ভুল হয়ে গেছে। আপনাকে ওই কথাগুলো বলা আমার উচিত হয়নি। আমি ক্ষমা চাইছি। ইটস ওকে। এখন ভুল ভেঙেছে? হুম। তুমি কি তোমার জবাব চাও? চাই। আশিক ওকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল, তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, ভুল ভেঙে গেলে ডাক দিও। আমি মৃত্যুর আলিঙ্গন ফেলে আত্মমগ্ন আগুন ললাটের সমতায় তোমার লিখে দেব একখানা প্রিয় নাম, ভালোবাসা। এত সুন্দর একটা রাত এইভাবে শেষ হবে মীরা ভাবতেও পারেনি। নির্ঘুম মিষ্টি রাতটা যেন নিমেষেই কেটে গেল। ভোরের আগে মীরা যখন আশিকের বুকের সাথে লেপ্টে ছিল, আশিক ওর চুলের মধ্যে হাত বুলিয়ে দিতে দিতে আচমকাই প্রশ্ন করেছিল, আচ্ছা মীরা, সেদিন তুমি আমাকে ওই কথাগুলো কেন বলেছিলে? মীরার বুকটা ধক করে উঠল। ঠিক এই প্রশ্নটা আসতে পারে এটা ধারণা করেছিল, তবু মনে মনে আশা করেছিল হয়তো আশিক এই নিয়ে আর কথা বলবে না। ও আদুরে গলায় বলল, বলেছি তো, আমার ভুল হয়েছিল। তুমি ভুল করে এই কথাটি বলনি, নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল। আমি সেটাই জানতে চাচ্ছি। মীরা মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলল, আমি বলবো, কিন্তু আগে কথা দিন আপনি এটা নিয়ে কোনো ঝামেলা করবেন না। আশিক হেসে ফেলল, তারপর বলল, ঝামেলা করব কেন? আমাকে রাসেল ভাই ফোন করেছিল বিয়ের দিন রাতে। বলেছিল ওই লোকগুলিকে আপনি পাঠিয়েছেন। আশিক চমকে উঠল। এরকম কিছু শুনতে হবে ও মোটেও আশা করেনি। সবটা শোনার পর ও কেমন গম্ভীর হয়ে গেল। মীরা এগিয়ে এসে বলল, আপনি কোনো ঝামেলা করবেন না তো? আশিকের জবাব দিল না। ভয়ে মীরার বুক কাঁপতে লাগলো। আশিককে কেমন অন্য রকম দেখাচ্ছে। একটু আগের সেই কোমল মুখটা আর নেই। বাবা, আমি চাই এই কেসটা তুলে নেওয়া হোক। আরিফ সাহেব ছেলের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, যেন তিনি জানতেন যে আশিক এমনই কিছু একটা বলবে। ঘোড়া তার চাল দিলে নৌকা পিছিয়ে যায়। পেয়াদাকে এগিয়ে দেওয়া হয় আত্মাহুতি দেওয়ার জন্য। নিজের ছেলেকে উনি কিছুতেই পেয়াদা হতে দেবেন না। উনি হাতের ইশারায় ওকে বসতে বললেন। কফি খাবে আশিক? আশিক জবাব দিল না, একটু অবাক হয়ে তাকিয়ে রইল। এর মধ্যে কফি কোথা থেকে এলো? আরিফ সাহেব ভ্রুক্ষেপ করলেন না। বেল বাজিয়ে রফিককে ডাকলেন। রফিক যথারীতি এসে ঘরের কোনায় মাথা নিচু করে দাঁড়িয়েছে। আরিফ সাহেব ওকে কফির কথা বলে আশিকের দিকে ফিরে বললেন, ব্রাজিল থেকে খুব ভালো ব্র্যান্ডের কফি আনিয়েছি, খেয়ে দেখো, ভালো লাগবে। কি বলছিলে তুমি? আমি কেসটা তুলে নিতে চাই, এর কোনো বিশেষ কারণ? আশিক আমতা আমতা করে বলল, আপাত দৃষ্টিতে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলো তো মিটে গেছে।
এখন শুধু শুধু আর ঝামেলা রেখে কি লাভ? আরিফ সাহেব চশমা খুলে টেবিলে রাখলেন, তারপর ছেলের চোখের দিকে তাকিয়ে বললেন, অপরাধ পেলে শাস্তি কেন পেতে হয় জানো? দুটো কারণে। প্রথমত, অপরাধকারী যেন পরের বার অপরাধ করার সেই শাস্তির কথা ভেবে পিছিয়ে যায়, আর দ্বিতীয়টা হলো শাস্তি না পেলে একটা সময় তারা সেটাকে অপরাধ বলে মনে হয় না এবং সে সেই কাজ বারংবার করতেই থাকে। তুমি কি চাও যেটা ঘটেছে সেটার পুনরাবৃত্তি হোক? না, সেটা চাই না, কিন্তু এই কেসটার কারণে আমার আশেপাশে মানুষজন সমস্যায় পড়ুক সেটাও চাই না। যারা সমস্যায় পড়েছে তারা নিজের কৃতকর্মের কারণেই পড়েছে, এটা তাদের প্রাপ্য। আশিক একগুঁয়ে কণ্ঠে বলল। তবু আমি চাই না, আমি চাই কেসটা তুলে নেওয়া হোক। আরিফ সাহেব হাসলেন, বেশ প্রশ্রয়ের হাসি। ছোটবেলায় আশিক ওনার কোট গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকলে রেগে যাবার বদলে যেরকম হাসি হাসতেন, অনেকটা সেই রকম। তারপর বললেন, তুমি যাকে সেভ করতে চাচ্ছ তার মোটিভ জানলে হয়তো তুমি এটা বলতে না। মোটিভ তো একটাই, আমাকে নিয়ে একটা স্ক্যান্ডাল তৈরি করা, এর বেশি তো কিছু না। সেটা তো মিটেই গেছে। ব্যাপারটাকে তুমি যত সহজ ভাবছো ততটা সহজ নয়। সেদিন পুলিশ না এলে কি হতো তোমার কোনো ধারণা আছে? আশিক ভুরু কুঁচকে তাকিয়ে রইল। আরিফ সাহেব আবারও বললেন, ওরা মোট 11 জন ছিল আর তুমি একা। যদি ওরা মীরার কোনো ক্ষতি করত, আমি বেঁচে থাকতে সেটা সম্ভব হতো না। আমি মীরার কিছুই হতে দিতাম না, আর তুমি বেঁচে না থাকলে? আশিক চমকে উঠল। ওরা যদি তোমাকে মেরে মীরাকে তুলে নিয়ে যেত? আশিকের চোয়াল শক্ত হলো, নিজের অজান্তেই হাত মুঠো পাকিয়ে এলো। আরিফ সাহেব আবারও বললেন, ওদের উপর সেরকম ইনস্ট্রাকশন ছিল। জীবনটা সরল অঙ্ক নয় আশিক, ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। কিন্তু বাবা, কেউ যদি অনুতপ্ত হয় তাকে কি একটা সুযোগ দেওয়া উচিত না? অবশ্যই উচিত। তাকে বলো নিজের দোষ স্বীকার করে এভিডেন্স দিতে। কিন্তু সেটা হলে তো তৌহিদের লোক ওকে ছাড়বে না। এটা ওর প্রাপ্য। ওর কাছে এখন দুটো অপশন আছে। স্বাভাবিকভাবে কেস কোর্টে উঠবে, এতে ওর যা শাস্তি হবে সেটা ওকে মেনে নিতে হবে, প্রয়োজনে জেল খাটবে, অথবা দোষ স্বীকার করে এভিডেন্স দিবে। পরে যদি তৌহিদের সাথে কোনো ঝামেলা করে সেটা ওকে নিজেরই ট্যাকেল করতে হবে। ধরে নিতে পারো এটাই ওর শাস্তি। এখন ওর কি করবে সেটা ওকে ঠিক করতে দাও। রফিক কফি নিয়ে চলে এসেছে। আরিফ সাহেবের মাঝে মাঝে মনে হয় রফিকের কাছে আলাদিনের চেরাগ আছে। এত দ্রুত আলাদিনের জিন ছাড়া আর কেউ কাজ সম্পন্ন করতে পারবে না। আরিফ সাহেব কফিতে চুমুক দিয়ে ছেলের দিকে তাকালেন। আশিক কিছু একটা মনে পড়েছে এই ভঙ্গিকে বলল, বাবা, আমি এখন কফি খেতে পারবো না, আমার খুব জরুরি একটা কাজ বাকি রয়ে গেছে। আশিক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সকালে রাসেলের কথাটা শোনার পর ওর মাথা এলোমেলো হয়ে গিয়েছিল। এরপর মীরার সঙ্গে আর একটাও কথা বলেনি ও। মীরা অনেকবার ফোন করেছে, ধরেনি। ও নিশ্চয়ই খুব মন খারাপ করে আছে, এক্ষুনি ওর কাছে না গেলেই না। আশিক ঘরে ঢুকে মীরাকে দেখে চমকে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে আশিক থমকে গেল। ঘরের আলো নেভানো, টেবিলের উপর টেবিল ল্যাম্পটা জ্বলছে শুধু। মীরাকে দেখা যাচ্ছে চেয়ারে বসে আছে, টেবিল ভর্তি বইপত্র ছড়ানো। বোঝাই যাচ্ছে পড়াশোনার চেষ্টা চলছিল। মীরা দুই হাতে মুখ ঢেকে বসে আছে, কান্নার দমকে শরীরটা কেঁপে কেঁপে উঠছে বারবার। আশিকের বুকের ভিতরটা মুচড়ে উঠল। মীরাকে আঘাত দেওয়ার কথা ও কল্পনাতেও ভাবে না কখনো, অথচ আজকে ওর কারণে এতটা কষ্ট পাচ্ছে মীরা। আজ ভোররাতে মীরা খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিল, আপনি কোনো ঝামেলা করবেন না তো? আশিক জবাব দেয়নি। ওর মাথায় হাত বলিয়ে দিতে দিতে বলেছিল, ঘুমিয়ে পড়ো। এর আরো অনেকক্ষণ পর মীরা ঘুমিয়ে পড়ার পর আশিক উঠে তৈরি হয়ে বেরিয়ে গিয়েছিল। আজ থেকে ওদের গ্রুপ স্টাডি করার কথা জগন্নাথ হলে রিপনের রুমে। ঘটনার ফাইনাল ইয়ার বলে রিপন আলাদা রুম পেয়েছে। পড়াশোনাটা এখানে ভালোই হয়, আড্ডাও হয়। আজ সবারই আসার কথা, ভালোই হলো। রাসেলের সঙ্গে বোঝাপড়াটা খুব জরুরি। রিপনের রুমটা দোতলায়, জানালার পাশে খাট, তার পাশে টেবিল। যদিও সবাই বসেছে মেঝেতে, ওদের সবার মধ্যে সবচাইতে ভালো ছাত্র রিপন। নোটপত্র সব ওই তৈরি করে, তবে পড়ায় সুমন। একটু মুখচোরা ধরনের এই ছেলেটা অসম্ভব ভালো বোঝাতে পারে। সবাই চলে এসেছে, শুধু রাসেল আসেনি। বিছানার উপর বসে সবাই এক দান তাস খেলে নিচ্ছে, আর ঘরের এক কোণে বসে সুমন নোটের পাতা উল্টে যাচ্ছে। সবাইকে বোঝাতে হলে আগে ওর একটু দেখে নিতে হবে। আশিক ঘড়ি দেখলো, 9:30 বাজে। রাসেলের এখনো আসার নাম নেই।
আশিক হাতের কার্ডটা নামিয়ে রেখে বলল। রাসেল এখনো এলো না, একটা ফোন দে তো। সুমন হাতের কাগজ রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। একটু আগে মেসেজ পাঠিয়েছে, প্রায় চলে এসেছে। ও আসলেই শুরু করব। তোরা বস, আমি ওকে নিয়ে আসছি। নিয়ে আসার কি আছে? আসছি, একটা সিগারেটও খেয়ে আসি। আশিক নেমে গেল। রাসেলকে আজকে ধরতেই হবে, ওকে আজ বলতেই হবে এই কাজটা ও কেন করলো। রাসেলকে দূর থেকে হেঁটে আসতে দেখা যাচ্ছে। আশিক এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখলো, আন্তরিক ভঙ্গিতে বলল। চল বিড়ি খেয়ে আসি। দুজন গেটের বাইরে বেরিয়ে সিগারেট ধরালো। চা খাবি? না, চল ভেতরে যাই। রাসেল ভিতরে যেতে উদ্যত হলো। আশিক ওকে থামিয়ে দিয়ে বলল। একটু পরে যাই। রাসেল কেমন একটু মিইয়ে গেল। আশিক সিগারেট ফেলে দিয়ে বলল। তুই এই কাজটা কেন করলি রাসেল? রাসেল একটু কেঁপে উঠল, মুখে বলল। কোন কাজটা? তুই জানিস না কোনটা? তুই মীরাকে ফোন করে মিথ্যা কেন বলেছিস? আশিকের শরীর একটু একটু কাঁপছে, রাগটা পাচ্ছে, ইচ্ছে করছে ঘুষি মেরে রাসেলের নাক ফাটিয়ে দিবে। রাসেল আর চোখে একবার আশিককে দেখল, ভয়ে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ছোটবেলায় এরকম অনেকবার হয়েছে এবং তার ফলও হয়েছে ভয়ঙ্কর। রাসেল এগিয়ে এসে আশিকের হাত ধরল, কাঁদো কাঁদো গলায় বলল। আমাকে মাফ করে দে দোস্ত। এটা আমার প্রশ্নের উত্তর না। আমার খুব রাগ হয়েছিল রে। রাগ কার উপর? তোদের দুজনের উপরেই। মীরার কারণে তুই আমার কলারে হাত দিয়েছিলি বেটা। আর মীরা, ও কি করেছে তোর? মীরা আমাকে দেখলে এমন ভাব করে যেন আমি পথের কুকুর। সবার সঙ্গে তো ঠিকই কথা বলে। আমি কি দোস্ত এতই খারাপ? তাই তুই প্রমাণ করলি যে তুই কতটা খারাপ। তোদেরকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম তোর ইমেজটা নষ্ট হোক। আর মীরা, ও কি করেছে তোর? ওর এই ক্ষতিটা কেন করলি তুই? আরে ভাই, আমি মানছি শুভকে ফোন করাটা আমার উচিত হয়নি। দরজা বাইরে থেকে লাগানোটাও বিরাট ভুল হয়েছে, কিন্তু বিশ্বাস কর তোদের কোনো ক্ষতি আমি করতে চাই নাই। আশিক অবাক হতেও ভুলে গেল, কোনো মতে বলল। তুই কি বলেছিস শুভকে? রাসেল ভয়ে ভয়ে বলল। বলেছি তোর আর মীরার মধ্যে কিছু আছে। ও আগেও তো তোর অফিসে রাত কাটিয়েছে। আশিক টের পেল ওর সমস্ত শরীর বেয়ে তীব্র ক্রোধের একটা স্রোত বয়ে যাচ্ছে। এতক্ষণে সামলে রাখা বাতটা আচমকাই ভেঙে গেল। ও রাসেলের চোয়াল বরাবর একটা ঘুষি মারল। আচমকা এই আঘাতের জন্য রাসেল প্রস্তুত ছিল না, টান সামলাতে না পেরে পড়ে গেল। আশিক তবু থামল না, পেটের মধ্যে পরপর কয়েকটা লাথি মারল। রাসেল বাধা দিল না, কোকাতে কোকাতে বলল। মার, যত ইচ্ছা মার। আমি তোর কাছে অন্যায় করেছি না, মার আমাকে। তুই মীরার সাথে এটা কেন করলি? বল কেন করলি হারামজাদা? তোর কারণে ওর সঙ্গে শুভ সম্পর্কটা ভেঙে গেল। রাসেল পেট চেপে ধরে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। আমি তো জানি আমি অন্যায় করেছি, কিন্তু শুভ ওকে ভালোবাসতো না, নইলে আমার কথা শুনে সম্পর্কটা ভাঙতো না। আর তুই আমাকে না বললে কি আমি বুঝি না যে মীরাকে তুই কতটা ভালো। রাসেল কথা শেষ করতে পারল না, তার আগেই আরো একটা খুশি এসে পড়ল ওর নাক বরাবর। নাক বেয়ে গলগল করে রক্ত ঝরতে লাগলো। রাসেল নাক চেপে ধরে বলল। তুই আমাকে যত খুশি মার, কিন্তু দোহাই লাগে আঙ্কেলকে বল কেসটা তুলে নিতে। বাবা এমনিতেই অসুস্থ, এসব জানলে মরে যাবে। আশিক এবার থামলো। ও জানে রাসেলের বাবা প্যারালাইজড। ওর মা অনেক কষ্ট করে ওদের সংসারটা চালিয়েছেন। ওর একটা ছোট বোন আছে, এখন ওর বিরুদ্ধে কেস হলে পরিবারটা ভেসে যাবে। আশিক একটা হাত বাড়িয়ে রাসেলকে টেনে তুলল, তারপর বলল। চিন্তা করিস না, আমি বাবার সঙ্গে কথা বলবো। আশিক আস্তে কাস্তে ঘরে ঢুকলো। মীরার কাছে আসতেই ও চমকে মুখ তুলে তাকালো, তারপর হড়বড় করে বলল। কোথায় ছিলেন আপনি? আমি সারা দিনে কতবার ফোন করেছি। বলতে বলতে ওর কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। আশিক ওকে কাছে টেনে নিল, তারপর দুই হাতে ওর নিটোল মুখটা তুলে ধরে বলল। এইভাবে কাঁদে কেউ? কি অবস্থা করেছো? মীরার চোখ ভর্তি জল। ও আশিকের বুকের মধ্যে মুখ গুজে পড়ল।
কোথায় ছিলেন আপনি? রাসেল ভাইয়ের কাছে, তাই না? হুম, কেন? আপনার বিশ্বাস হয়নি আমার কথা? হয়েছে তো। তাহলে কেন? আমার জানার দরকার ছিল ও এটা কেন করেছে। আমার ফোনও ধরেননি সারাদিন। আচ্ছা, ভুল হয়েছে আমার, সরি। আমি কত টেনশনে ছিলাম। আপনাকে আমি কতবার বললাম আমি ওনার কথা বিশ্বাস করিনি। আশিক ওর ঘাড়ে মুখ ডুবিয়ে পড়ল। আমি জানি তুমি ওর কথা বিশ্বাস করোনি, করলে তুমি আমার এত কাছে আসতে না। মীরা জবাব দিল না। আশিক ওর কানের কাছে মুখ নিয়ে বলল, এখন আর একটু কাছে আসবে? কাছেই তো আছি, আর কত কাছে আসবো? আশিক ওকে নিজের সঙ্গে মিশিয়ে নিতে নিতে বলল, কাছে আসো, আরো কাছে, সহজেই যেন চোখে পড়ে তোমার সূক্ষ্ম তিল, আঙুলের সামান্য শিশির, যেন দেখি তোমার সজল চোখ, তোমার মদির সচ্ছলতা। দূরদৃষ্টি নেই মোটে, কেবল কেবল সন্নিকটে। তুমি খুব কাছে আসো, খুব কাছে, ঠিকই খুব কাছে। যতখানি কাছে এলে আর কোনো আড়াল থাকে না। তুমি রাতে কিছু খেয়েছো মীরা? মীরা মুখ তুলে আশিকের বুকের উপর চিবুক ঠেকিয়ে বলল, না। দুপুরে? মীরা জবাব দিল না। ওর বুকের মধ্যে মুখ ডুবিয়ে শুয়ে রইল। খাওনি তাই না? আপনিও তো খাননি। আশিক অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে? আমি জানি। চলো বাইরে থেকে খেয়ে আসি। মীরা মুখ তুলে বলল, এখন? কেন, সমস্যা কি? এখন রাত 11:30 বাজে। এই সময় বাইরে কোথায় যাব? এখন সব দোকান বন্ধ না? তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেটা সারা রাত জমজমাট থাকে। মীরা এক হাত দিয়ে আশিককে জড়িয়ে ধরে বলল, আমার এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। কেন, মন ভরেনি? মীরা কিছু বলল না। আগের মতোই ওর বুকের মধ্যে মুখ ডুবিয়ে শুয়ে রইল। আশিক হাসতে হাসতে বলল, ঠিক আছে, ওখান থেকে ফিরে আসি তারপর। আশিক কথা শেষ করতে পারল না। মীরা এক হাত ওর মুখে চেপে ধরে বলল, এত খারাপ কেন আপনি? আরো খারাপ হবার আগেই তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মীরা ভয়ে ভয়ে উঠে গেল। এই লোকের কোনো ভরসা নেই, কখন কি বলে বসে আগে থেকে বোঝার কোনো উপায় নেই। মীরা উঠে আলমারি খুলল। মীরা, জি। তোমার কোনো কালো শাড়ি আছে? হ্যাঁ, কেন? একটা কালো শাড়ি পরো তাহলে। কালো শাড়ি কেন? আশিক সিগারেট প্যাকেট হাতে বারান্দায় যেতে যেতে বলল, আমার অমন টুকটুকে বউকে এই রাতের বেলা রঙিন শাড়িতে বাইরে নেই কি করে? মীরা থমকে গেল। খুব ইচ্ছে হলো দৌড়ে গিয়ে আশিককে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু সাহস হলো না। আবার কি থেকে কি বলে বসে। মীরা খুব যত্ন করে ধূসর পাড়ের কালো একটা সুতির শাড়ি পরল। ঘন করে কাজল দিল চোখে, ছোট্ট একটা কালো টিপও পরল। ভেবেছিল আশিক ওকে দেখে সুন্দর কোনো মন্তব্য করবে, কিন্তু আশিক ওর দিকে ফিরেও তাকালো না। সাবধানে ওকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। ছোট একটা গলি তার পার হলেই বড় রাস্তা। আশিক একটা রিক্সা নিয়ে নিল। রিক্সায় উঠে মীরা বলল, ভাগ্যিস পেছনের দরজাটা ছিল। বাবা দেখতে পেলে ভীষণ রাগ করতেন। সমস্যা নেই, সেই স্কুল লাইফ থেকে আমি এই দরজা দিয়ে বাইরে বের হই, বাবা টের পান না। রাতের বেলা কেন বের হতেন? আমরা 4 বন্ধু মিলে রাস্তায় হাঁটতাম, আমি, রাসেল, মামুন আর বাবু। বাকিরা কোথায় এখন? মামুন দেশের বাইরে চলে গেছে আর বাবু খুলনা ইউনিভার্সিটিতে পড়ে। মীরা, হুট তুলে দেব? দিন। একটা সিগারেট ধরালে কি তোমার কোনো সমস্যা হবে? আশিক বাইরের দিকে তাকিয়েই জানতে চাইল। না, হবে না। আশিক সময় নিয়ে সিগারেট ধরালো, তারপর বুক ভরে ধোঁয়া টেনে বাতাসে উড়িয়ে দিয়ে বলল, কালো শাড়িতে তোমাকে এত সুন্দর লাগবে জানলে অন্য রঙের শাড়ি পরতে বলতাম। মীরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এই মানুষটার মধ্যে এত রহস্য কেন? খাবারের দোকানে গিয়ে মীরা আর এক দফা অবাক হলো। এত রাতে এত মানুষ কেন এখানে? মনেই হচ্ছে না যে রাত। আশিক ওকে অবাক হতে দেখে বলল, এত অবাক হচ্ছ কেন? এটা কোন জায়গা? কাজী আলাউদ্দিন রোড, হাজির বিরিয়ানি, নাম শোনোনি? শুনেছি, কখনো দেখিনি। এত রাতে এখানে এত মানুষ আসে? এই পুরনো ঢাকা হলো রাতের শহর, কায়রোর মতন। রাত যত বাড়ে ততই জমে ওঠে।
এখন কি খাবে বলো? খাওয়া দাওয়া শেষ করে ফিরতে ফিরতে প্রায় রাত শেষ হয়ে গেল। ভোরের আগে ওরা বাড়ি পৌঁছলো, সেই পেছনের গেট দিয়েই। ক্লান্তিতে মীরার চোখ বুজে আসছিল। ঘরে ঢুকে ও শাড়ি না পাল্টেই শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। মীরার যখন ঘুম ভাঙলো ততক্ষণে সূর্য অনেকটাই উপরে উঠে গেছে। ও সময় নিয়ে গোসল করলো। নিচে যাবার আগে একবার লাইব্রেরি রুমে উকি দিল। টেবিলের উপর খাতায় কিছু লেখা। এই প্রথম আশিক কবিতা নয়, নিজে থেকে কিছু লিখেছে। মীরা খাতাটা তুলে পড়ল। গ্রুপ স্টাডি করতে যাচ্ছি, ফিরতে দেরি হবে, খেয়ে নিও। আমার বিরহে আবার না খেয়ে থেকো না। মীরা কাগজটা তুলে গালের সঙ্গে ছোয়ালো। এত খারাপ একটা লোক। মীরার আজকে ক্লাস নেই। সারাদিন ও ঘর গোছালো, আফসিনের সঙ্গে গল্প করলো, টুকটাক রান্নাও করলো একটু। চিকেন সমুচা আর ডালপুরি বানিয়ে ফেললো। দুপুরে আশিককে ফোন করে খোঁজ নিল খেয়েছে কিনা। আশিক জানালো হলে ভাত খেয়েছে, এখন ওর অফিসে আছে, পড়াশোনা করছে। বিকালের দিকে মীরা চিকেন সমুচা আর ডালপুরি সহ আরো কিছু খাবার ব্যাগে ভরে আশিকের অফিসে চলে গেল। মজার ব্যাপার হলো আশিক ওকে দেখে একটুও অবাক হলো না, হাসতে হাসতে বলল, তুমি এখানে? টেইলরের কাছে কাপড় দিতে এসেছিলাম, ভাবলাম আপনাকে চা বানিয়ে দিয়ে যাই। কোন টেইলর? কাছেই, রাস্তার উল্টো দিকে। দিয়েছো কাপড়? হুম। ও আচ্ছা, বানাও চা, খাই তাহলে। মীরা চায়ের সঙ্গে খাবারগুলো বের করে সামনে দিল। আশিক আয়েশ করে চায়ের কাপে চুমুক দিয়ে সমুচা খেতে খেতে বলল, তোমার টেইলারকে সমুচা না খাইয়ে আমাকে দিয়ে দিচ্ছ যে? টেইলার রাগ করবে না তো? মীরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। টের পেল ওর চোখ ভিজে উঠছে। একটা মানুষের প্রত্যেকটা কথা কি করে এত ভালো লাগতে পারে। মীরা উঠে ছাদ বারান্দায় চলে গেল। রেলিংয়ে ভর দিয়ে দূরে লেকের স্থির জলের দিকে চেয়ে রইল। মীরা টের পেল আশিক ওর পেছনে এসে দাঁড়িয়েছে। আশিক ওকে ধরলো খুব আলতো করে, তারপর ওর চুলের মধ্যে মুখ ডুবিয়ে বলল, একটা কবিতা শুনবে মীরা? মীরা সামনে ফিরে বলল, শুনুন। আশিক দুই হাতে ওর মুখটা তুলে ধরে বলল, আমার যৌবনে তুমি স্পর্ধা এনে দিলে, তোমার দু চোখে তবু ভীরুতার হিম। রাত্রিময় আকাশে মিলনান্ত নীলে ছোট এই পৃথিবীকে করেছ অসীম। বেদনা মাধুর্যে গড়া তোমার শরীর, অনুভবে মনে হয় এখনো চিনি না। তুমি এই প্রতীক বুঝি এই পৃথিবী, আবার কখনো ভাবি অপার্থিবা কিনা। তোমার শরীরে তুমি গেঁথে রাখো গান, রাত্রিকে করেছ তাই ঝংকার মুখর। তোমারও সান্নিধ্যের অপরূপ ঘ্রাণ। যা কিছু বলেছি আমি মধুর অস্ফুটে, অস্থির অবগাহনে তোমারই আলোকে দিয়েছ উত্তর তার নবপত্র পুটে, বুদ্ধের মূর্তির মতো শান্ত দুই চোখে। আশিকের পরীক্ষা শুরু হতে আর 10 দিন বাকি। এখন আর কেউ গ্রুপ স্টাডি করছে না, যে যার মতো পড়ছে। ভোর হতেই ও উঠে অফিসে চলে যায়। মীরা হয়তো তখনও ঘুমে। সকালে ক্লাসে যাবার আগে মীরা একবার আসে, সঙ্গে করে ব্রেকফাস্ট নিয়ে আসে। দুজনে একসঙ্গে নাস্তা খায়। তারপর মীরা চা করে। ছাদ বারান্দায় দাঁড়িয়ে চা খেতে খেতে গল্প হয় কতক্ষণ। মাঝে মাঝে মীরা ক্লাস শেষ করেও আসে। দুজনে একসঙ্গে লাঞ্চ করে। আশিকের মাঝে মাঝে মনে হয় এগুলি সত্যি নয়, পুরোটাই একটা স্বপ্ন। এই হয়তো চোখ খুলে দেখবে ক্যাম্পাসের গলি খুঁজছিতে কোথাও পড়ে আছে একদল ছেলের সঙ্গে। সেই ভবঘুরে জীবনটার জন্য কখনো আফসোস হয় না আশিকের। সেই সময় এক আপার স্বাধীনতা ছিল, এটা সত্যি, কিন্তু বুকের ভিতর ছিল এক প্রকাণ্ড শূন্যতার গহ্বর। মীরা এসে কি করে যেন সেটা একেবারে কানায় কানায় পূর্ণ করে দিয়েছে। প্রথম পরীক্ষার দিন প্রায় 2 মাস পর শুভর সঙ্গে দেখা হলো আশিকের। একবার চোখাচোখি হলেও চোখ ফিরিয়ে নিল, কথা হলো না কোনো। শুভ অবশ্য কারোর সঙ্গেই কথা বলল না। প্রতিদিনই পরীক্ষা শুরু হবার পর হলে ঢোকে, আবার সবার আগে শেষ করে বেরিয়ে যায়। আশিক ইচ্ছে করেই আর ঘাটায় না। শেষ দিন ফোনেও বলেছিল মীরা কিংবা আশিকের কোনো ব্যাপারই ও আর থাকতে চায় না। যতটা নির্লিপ্ত ভাব দেখিয়েছিল ততটাও বোধহয় হতে পারেনি, কারণ ওই ঘটনার পরও বাবা মায়ের সঙ্গে দেশের বাইরে চলে গিয়েছিল বলেই শোনা গেছে। পরীক্ষার জন্য 2 দিন আগে ফিরেছে। আশিকের পরীক্ষা একবার বেশ ভালো হচ্ছে। এমনিতেও সারা বছর পড়াশোনা করে না, ক্লাসও মিস করে না প্রচুর। তবে গ্রুপ স্টাডিটা ওর খুব কাজে লাগে।
এরপর নিজে একটু পড়লেই মোটামুটি উতরে যায়। তাছাড়া আশিকের লেখার হাত ভালো, অনুবাদ নিয়ে কাজ করার দরুন ভাষার উপর দখলটাও পর্যাপ্ত। সবচেয়ে বড় কথা, এবার মীরা ওর খুব যত্ন করছে। সাধারণত পরীক্ষা শুরু হওয়ার পর ওর আর পড়াশোনা করতে ইচ্ছে করে না। একটা পরীক্ষা শেষ করে আর পরেরটার জন্য পড়তে ভালো লাগে না। আগে তো এমনও হয়েছে, পরের পরীক্ষার আগেও দুদিনের জন্য ঢাকার বাইরে চলে গিয়েছিল। একবারে পরীক্ষার দিন সকালে ফিরেছে, কিন্তু এবার সেসব কিছুই হচ্ছে না। যেদিন পরীক্ষা থাকে মীরা ওকে আর কোথাও যেতে দেয় না। পরদিন সকাল থেকে আবার অফিসে পাঠিয়ে দেয় পড়তে। ফোন করে খোঁজ নেয়, নিজে আসতে না পারলে বাড়ি থেকে দুপুরের খাবার পাঠিয়ে দেয়। আশিকের পরীক্ষা প্রায় শেষ হয়ে এসেছে। ঠিক হয়েছে পরীক্ষার পর ওদের রিসেপশন হবে। মীরার বড় চাচা অবশ্য বলেছিলেন বিয়ের 2 মাস হয়ে গেছে, একবার এখান থেকে বেরিয়ে যেতে। আশিক এখন না পারলে অন্তত মীরা কদিনের জন্য এসে ঘুরে যাক। পরীক্ষার জন্য আশিকের পক্ষে যাওয়া সম্ভব না, আর ওকে ফেলে একা যেতে মীরার মন চাইল না। ও জানিয়ে দিল রিসেপশনের পর দুজন একসঙ্গেই যাবে। আজ পহেলা বৈশাখ, ডিপার্টমেন্টে বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হচ্ছে। আশিকরা পরীক্ষার্থী, তাই নতুন ফাইনাল ইয়ার আয়োজন করছে। মীরার যেতে মন চাইল না। ঘুম থেকে উঠেও দেখলো আশিক বেরিয়ে গেছে। মীরা একবার আফসিনের রুমে উকি দিল। মেয়েটার গলদ ঘর্ম অবস্থা, এক গাদা জামা কাপড় বের করে বিছানার উপর ছড়িয়ে রেখেছে। মীরা ভিতরে ঢুকে বলল, তুমি প্রোগ্রামে যাচ্ছ আফসিন? হ্যাঁ ভাবি। এত সব ড্রেস বের করেছো কেন? কোনটা পরবো বুঝতে পারছি না। তুমি ড্রেস পরবে কেন? শাড়ি পরে যাও, আজকে তো সবাই শাড়ি পরবে। আফসিন মন খারাপ করা গলায় বলল, আমি ঠিক মতন শাড়িই পরতে পারি না, তাছাড়া এক্সেসরিজও কিছু রেডি নেই। আমি পরিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আলমারি খুলে মীরা অবাক হয়ে গেল। অনেকগুলো লাল সাদা শাড়ি, এগুলো রেখে বোকা মেয়েটা ড্রেস পরতে যাচ্ছিল। মীরা একটা অফ হোয়াইট আর সাদা মণিপুরি তাঁতের শাড়ি বের করলো। আফসিনকে শাড়ি পরানোর পর ও নিজের ঘর থেকে নিজের বানানো গহনার বাক্সটা নিয়ে এলো। সাদা আর লালের উপর করা একটা সেট ওকে পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়েও দিল। মেয়েটা দেখতে এত মিষ্টি, অথচ ভালো মতো সাজতেই পারে না। নিজেকে দেখে আফসিন অবাক হয়ে বলল, আমাকে তো চেনাই যাচ্ছে না। অনেক সুন্দর লাগছে তোমাকে। তুমি আমাকে আগে বলনি কেন? আফসিন একটু লজ্জা পেয়ে বলল, এমনি ভাবলাম তুমি ব্যস্ত তাই। আরে ধ্যাট, আমাকে আগে বললে আমি তোমাকে মেহেদিও পরিয়ে দিতাম। তুমি মেহেদিও পড়াতে পারো? পারি তো। আজকে রাতে তোমাকে পরিয়ে দিব। আচ্ছা, এত সব গয়না কার ভাবি? আমার একটা গয়নার পেজ আছে, পলকা ডট নাম, ওখান থেকেই সেল করি। বলো কি, আমি তো জানতামই না। তোমার পেজের লিংক দিও, আমার ফ্রেন্ডদের দেবো। আচ্ছা, পাঠিয়ে দেব। তুমি ছাতা আর পানির বোতল নিয়ে যাও, আজকে অনেক গরম। আফসিন মীরাকে ছড়িয়ে ধরে বলল। থ্যাংক ইউ ভাবি। মীরা কিছু বলল না, হাসলো একটু। তুমি কোথাও যাবে না? তোমার ভাইয়া এলে বিকেলে একসাথে বের হব। আফসিন চোখ টিপে দুষ্টুমির হাসি হেসে চলে গেল। আফসিন বেরিয়ে যাবার পর বহুদিন পর মীরা ওর পেজটা ওপেন করলো। বেশ অনেকগুলো ভালো রিভিউ এসেছে। অনেকেই নক করেছিল বৈশাখ অফারের জন্য। অনেক দিন মীরা একেবারেই সময় দেয়নি। শুধু পেজ না, বাড়িতেও আজকাল কথা হয় খুব কম। হঠাৎ করেই বাড়ির কথা খুব মনে পড়তে লাগলো। ওখানে থাকতে প্রতি বছর ওরা 3 বোন সৌরভের সঙ্গে বৈশাখী মেলায় যেত। আজ সুমনার জন্মদিন, ওকে উইশও করা হয়নি এখনো পর্যন্ত। মীরা সুমনাকে একবার ফোন দিল, ধরলো না, হয়তো ব্যস্ত। মীরা ফোন রেখে ওর গয়নার ছবি তুলতে ব্যস্ত। আশিক আজ একটু তাড়াতাড়ি ফিরল। মীরাকে নিয়ে বাইরে যাবে বলেছে। ঘরের দরজায় পা দিয়ে ও থমকে গেল। মীরা ফোনে কারোর সঙ্গে কথা বলছে। একটা শব্দই শুধু আশিকের কানে এলো, শুভ। মীরা তাকিয়ে দেখলো আশিক ঘরের ভিতরে না ঢুকে বেরিয়ে যাচ্ছে। ও কান থেকে ফোন সরিয়ে বলল, শুনুন। আশিক ফিরে তাকালো, ঘরে ঢুকলো না। মীরা ফোনের উপর হাত চাপা দিয়ে বলল, আজকে সুমনার জন্মদিন, আপনি ওকে একটু উইশ করে দিন না, ও খুব খুশি হবে। আশিক কিছুক্ষণ বোকার মতন তাকিয়ে রইল, তারপর বলল, তুমি সুমনার সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, কেন? আপনি কি ভেবেছেন?
কিছু না, দাও কথা বলি। আশিক ফোন নিয়ে বারান্দায় চলে গেল। মীরা ঘর থেকেই দেখলো আশিক বারান্দায় হাঁটতে হাঁটতে কথা বলছে, হাসছে একটু পর পর। এত কিসের কথা সুমনার সঙ্গে? ওদের তো ঠিকমতো পরিচয়ও হয়নি। এরও আরো অনেকক্ষণ পর আশিক ভিতরে এসে মীরার হাতে ফোন ফিরিয়ে দিয়ে বলল, আজকে ওর জন্মদিন, আগে বলনি কেন? আমরা কোনো উপহার পাঠাতাম। যাক, কালকে তো আসছেই, তখন দিয়ে দিও। আমি গোসল করতে যাচ্ছি, তোমার কথা শেষ হলে রেডি হয়ে নিও। মীরা হতভম্ব হয়ে গেল। সুমনা কাল আসছে, কই ওকে তো একবারও বলল না। মীরা ফোন কানে ঠেকিয়ে ঝাঁঝের সঙ্গে বলল, তোরা কাল আসবি, আমাকে একবারও বললি না তো। কি বলবো? তুমি শুভ জন্মদিন বলেই যে তোমার জামাইয়ের গল্প শুরু করলা, আর চান্স কোথায় পেলাম? কি এত কথা বলছিলি তুই ওনার সঙ্গে? ওনার সঙ্গে? আপা, আমি জীবনে অনেক বউ পাগল ছেলে দেখেছি, কিন্তু তোমার মতো জামাই পাগলি মেয়ে দেখিনি। কি সব ফালতু কথা বলছিস? মানলাম ভাইয়া একটু বেশি হ্যান্ডসাম, তাই বলে তোমার এই অবস্থা? তোর বেশি হাত পা গজিয়েছে সুমনা, আয় তুই একবার। আমার হাত পা আগেই ছিল, তুমি জামাইয়ের প্রেমে অন্ধ, তাই দেখতে পাওনি। বেশি কথা ফুটেছে তাই না? আয় কালকে চর মেরে তোর সব দাঁত আমি খুলে ফেলবো। সুমনা কিছুক্ষণ ফিকফিক করে হাসল। তারপর দুজন একসঙ্গে শব্দ করে হেসে উঠল। কতদিন পর এভাবে ঝগড়া করলো। আগে প্রতিদিন ঝগড়া না করলে দুজনের ভাতই হজম হতো না। মীরা আদুরে গলায় বলল, তুই কার সঙ্গে আসবি রে? সৌরভ ভাইয়ের সাথে? না, বড় চাচার সাথে। মীরার মুখ আনন্দে ঝলমল করে উঠল। কি ভীষণ দেখতে ইচ্ছে করছিল বড় চাচাকে। কখন আসবি রে তোরা? 9টার বাসে রওনা দিব, বিকেলে তোমার সঙ্গে দেখা করতে আসবো। মীরা ভুরু কুঁচকে বলল, দেখা করতে আসবো মানে তোরা আমার এখানে উঠবি না? না, আমরা তো ছোট খালার বাসায় উঠছি। কেন? তোরা এখানে না উঠলে বাবা খুব রাগ করবে, আমার শ্বশুর। আপা, তুমি তো একেবারেই এই বাড়ির হয়ে গেছো। এই হয়ে গিয়েছে আবার কি রে? হ্যাঁ, এটা তো আমারই বাড়ি। এখন ফোন রাখ, দেখি তোরা কেমন করে এখানে না উঠিস। মীরা এক দৌড়ে নিচে চলে গেল। আজ ছুটির দিন বলে আরিফ সাহেব ঘরেই ছিলেন। মীরা দরজায় টোকা দিয়ে বলল, বাবা আসবো? হ্যাঁ মীরা, এসো। এখন আর মীরার আগের মতো অস্বস্তি হয় না। সম্পর্কটা অনেকটাই সহজ হয়ে গেছে। কিছু বলবে মা? জি বাবা, কাল বড় চাচা আর সুমনা আসবে বাড়ি থেকে। এত খুশির কথা, বিয়ের পর এই প্রথম আসছেন। আমি রফিককে বলে দেব, গাড়ি নিয়ে চলে যাবে। মীরা মন খারাপ করা গলায় বলল, বাবা, ওনারা এখানে উঠতে চাইছেন না, আমার খালার বাসায় উঠবেন বলছেন। সে কি, মেয়ের বাড়ি থাকতে অন্য জায়গায় কেন উঠবেন? ঠিক আছে, আমি এজাজ ভাইয়ের সঙ্গে ফোন করে কথা বলবো, তুমি চিন্তা করো না। আসলে সামনের সপ্তাহে সুমনার মেডিকেলে ভর্তি পরীক্ষা, এখানে থাকলে ওর পড়াশোনার খুব সুবিধা হতো। বাহ, ঢাকায় চান্স পেলে এখান থেকেই পড়তে পারবে, বেশ ভালো হবে। ব্যাপারটা চিন্তা করেই মীরার মনটা ভালো হয়ে গেল। মীরার হাসি মুখ দেখে আরিফ সাহেবের খুব ভালো লাগলো। মেয়েটা আসার পর বাড়িটা কেমন প্রাণ ফিরে পেয়েছে। মেয়েটা বড় লক্ষ্মী। উনি আবারও বললেন, আশিক ফিরেছে, তোমরা বাইরে কোথাও যাবে না। জি বাবা, একটু পরেই বের হবো। যাও ঘুরে এসো, আজকে একটা ভালো দিন। আপনাকে কফি দিই? কফি দেবে? দাও। মীরা শ্বশুরকে কফি দিয়ে ফিরে এসে দেখলো আশিক তখনও গোসল সেরে বের হয়নি। ও আলমারি খুলে শাড়ি বাঁচতে লাগলো এবং কিছুক্ষণ পরেই টের পেল আশিক এসে ওর পিছনে একেবারে ওর গা ঘেঁষে দাঁড়িয়েছে। অবচেতন মনে মীরা অনেক কিছু ভেবে ফেললো। কয়েক মুহূর্ত ওইভাবেই কাটলো। মীরাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মীরার নিঃশ্বাস ভারী হয়ে ওঠার আগে আশিক ওর মাথার ওপর দিয়ে হাত বাড়িয়ে একটা শাড়ি টেনে নিয়ে বলল, এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। মীরা কিছু বলল না। সামনের দিকে ফিরে আশিকের অনাবৃত বুকে মুখ রাখলো। আশিক একটু চমকে গেল। মীরা সচরাচর এমন করে না। ও এক হাতে ওর কপাল গাল ছুঁয়ে বলল, তোমার শরীর এত গরম কেন মীরা? তোমার কি জ্বর এসেছে? মীরা জবাব দিল না। দুই হাতে ওকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ ডুবিয়ে বুক ভরে শ্বাস নিল। মাঝে মাঝে ওর মনে হয় আশিকের বুকের মধ্যে একটা টল টলে স্বচ্ছ দিঘি আছে, যেখানে অজস্র পদ্ম ফুল ফোটে।
যার ধার ঘেঁষে আছে নাম না জানা সব বুনো ফুলের গাছ। মাঝে মাঝে মীরা সেই ফুলের গন্ধ পায়। ওর খুব ইচ্ছে করে একদিন সেই দিঘির জলে গা ভেজাতে। আশিক জবাব না পেয়ে বিচলিত কণ্ঠে পড়ল। তোমার গা ভর্তি জ্বর, চলো বিছানায় শোবে। মীরা জড়ানো কণ্ঠে বলল। থাকি না আর একটু, কি ঠান্ডা, খুব আরাম লাগছে। আশিক কথা শুনল না। দুই হাতে ওকে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। এরকম পাখির মতো হালকা। মীরা কি বরাবরই এমন ছিল, নাকি এখানে এসে ওর এই অবস্থা হয়েছে? আশিকের নিজেকে ভীষণ অপরাধী মনে হলো। এখানে এসে অবধি মীরা সবার এত যত্ন করছে, অথচ ওকে দেখার তো কেউ নেই। মীরার কি খুব কষ্ট হচ্ছে এখানে? কদিন ধরেই ও খেয়াল করেছে মীরার শরীরটা ভালো যাচ্ছে না, কেমন ক্লান্ত দেখায়। ওষুধ খাবে মীরা? না, ইচ্ছে করছে না। আশিক আবারও ওর কপালে হাত রাখলো। হালকা গরম, ঠিক জ্বর নয়। ও উঠে ঘরের পর্দা টেনে দিল। দরজা বন্ধ করে কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। কষ্ট হচ্ছে মীরা? না, ঘুম পাচ্ছে। তাহলে ঘুমাও। বাইরে যাবেন না? তুমি উঠলে তারপর যাব। মীরা চেষ্টা করেও চোখ খোলা রাখতে পারছে না। এত রাজ্যের ঘুম কোথা থেকে এলো ওর চোখে? কিছুতেই ঘুমাতে ইচ্ছে করছে না। কত কি প্ল্যান করে রেখেছিল। আশিকের সঙ্গে এটা ওর প্রথম বৈশাখ, কত কি ভেবে রেখেছিল। সব মাটি হয়ে গেল এই ছাতার ঘুমের জন্য। মীরার যখন ঘুম ভাঙলো তখন সারা ঘর জুড়ে আবছা অন্ধকার। আশিক ওর পাশেই ঘুমাচ্ছে, এক হাতে ধরে আছে আলতো করে। ঘুম হওয়াতে বেশ ঝরঝরে লাগছে। মীরা উঠতে গেলে আশিক ওকে কাছে টেনে নিয়ে বলল। ঘুম হয়েছে? আমি আপনার পুরোটা দিন নষ্ট করে দিলাম। নষ্ট হবে কেন? কোথাও যেতে পারলেন না? এখন যাব। ভালোই তো হয়েছে। দুপুরে অনেক গরম আর ভিড় ছিল। চলো কোথাও খেতে যাই। তুমি তো কিছুই খাওনি। কে বললো? বলতে হবে কেন? আর শোনো, কালকে তুমি আমার সঙ্গে ডাক্তারের কাছে যাবে। পরশু না আপনার পরীক্ষা? পরীক্ষার পরে যাই। না, কালকেই। তুমি ভীষণ অনিয়ম করছো। এরকম করলে তোমার কঠিন শাস্তি হবে। আপনি আমাকে শাস্তি দেবেন? আশিক এই প্রশ্নের জবাব দিল না, বরং বলল। আমাকে একটা কথা বলো তো, আর কতদিন আমাকে আপনি বলবে? মীরা একটু লজ্জা পেয়ে বলল। কেন, আপনার খারাপ লাগে? মনে হয় তুমি আমাকে অনেক দূরের কেউ ভাবো। তুমি বললে কি খুব কাছে আসা যায়? হয়তো যায় না, তবু আমি চাই তুমি আমাকে তুমি করে বলো, নাম ধরে ডাকো। আচ্ছা, বলবো। এটা বিশেষ দিন থেকে বলবো। আজ সেই বিশেষ দিন না? আজ না, তবে খুব তাড়াতাড়ি আসবে। আশিক হেসে ফেলল, তারপর বলল। আচ্ছা, আমি সেই বিশেষ দিনের অপেক্ষা করব। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনি সত্যি আমাকে নিয়ে কবিতা লিখেছেন? আশিক একটুক্ষণ চুপ করে রইল, তারপর বলল। আমি তোমাকে কবিতায় লিখি না, গানেও লিখি না। কেননা আমার গান, আমার সকল কবিতা তোমার জন্য লেখা। আমি তোমার জন্য লিখি, কিন্তু তোমাকে কখনো লিখি না। মীরাকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে হাসতে হাসতে বলল। কি হলো? এটা আপনি লিখেছেন? ধুর বোকা, এটা তো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। তাহলে আপনারগুলো কখন শোনাবেন? শোনাবো, পুরো খাতাটাই তোমাকে দিয়ে দেব। এখন উঠে তৈরি হয়ে নাও। আপনি আগে যান। আচ্ছা। আশিক উঠে ওয়াশরুমে চলে গেল। মীরার উঠতে ইচ্ছে করছে না, কেমন একটা মায়াবী মিষ্টি অনুভূতি হচ্ছে। মীরা আবেশে চোখ বুজে রইল। বালিশের নিচে ফোন বাজছে, ধরতে ইচ্ছে করছে না। মীরা চোখ বুঝেই ফোন কানে ঠেকিয়ে পড়ল। হ্যালো, কেমন আছো মীরা? কে? এখন কি আমার ভয়েসও চিনতে পারছো না? না, কে আপনি? আমি শুভ। তুমি আমাকে বারবার ফোন দিচ্ছ কেন শুভ? কারণ তুমি ফোন কেটে দিচ্ছ। কথা না বললে তো আবার ফোন দিতেই হবে, তাই না? কেটে দিচ্ছি তার মানে আমি তোমার সঙ্গে কথা বলতে আগ্রহী না। এই সহজ ব্যাপারটা বুঝতে পারছো না? ও, আমি ভেবেছিলাম হয়তো আশিক আশেপাশে আছে, তাই ফোন কেটে দিচ্ছ। মীরা একটুক্ষণ চুপ করে রইল। কথাটা একেবারে মিথ্যেও নয়। যে কবারও ফোন দিয়েছে আশিক কাছেই ছিল। অবশ্য না থাকলেও ও আর শুভর সঙ্গে কথা বলতে চায় না। মীরাকে চুপ করে থাকতে দেখে শুভ বলল। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কেন?
জরুরি কিছু কথা আছে। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। তোমার নেই কিন্তু আমার আছে। কথা বলতে চাইছো না কেন? আশিক কি আশেপাশে আছে? না। মীরা সত্যি কথাটাই বলল। বাড়িতে কেউই নেই। আশিক ওর অফিসে, আরিফ সাহেব কোর্টে গেছেন, রোজিনা আর আফসিন মিলে কেনাকাটা করতে গেছে। মীরা রান্না বসিয়েছিল, এর মধ্যেই ফোনটা এসেছে। গুড, না থাকলেই ভালো। সমস্যা কি তোমার? কি চাও এতদিন পর? আমার সঙ্গে একবার দেখা করো। তুমি সবটা জানো না, জানলে এভাবে। আমার কিছু জানার দরকার নেই। আমি ফোন রাখছি, আর কখনো আমাকে ফোন করবে না। আচ্ছা আচ্ছা, এখন দেখা করতে না চাইলে করো না, কিন্তু আমার একটা কথা জবাব দাও। কি? তুমি কেমন আছো? হঠাৎ এই প্রশ্ন? শুনলাম সেদিন তুমি ক্লাসে অজ্ঞান হয়ে গিয়েছিলে। আশিক কি তোমার উপর বেশি টর্চার করেছে? মীরার এমন মেজাজ খারাপ হলো, মনে হলো শুভ হাতের কাছে থাকলে গরম খিচুড়ির পাতিল ওর মুখে ছুঁড়ে মারত। বহু কষ্টে মাথা ঠান্ডা করে বলল, সবাইকে নিজের মতো ভাবো কেন? অবশ্য তোমার কাছে থেকে এরকমটাই আশা করা যায়। একটা কথা খুব ভালো করে শুনে রাখো, ওনার ব্যাপারে একটা বাজে কথা আমি সহ্য করব না। উনিটাকে? মীরা দাঁতে দাঁত পিষে বলল, আশিক ভাই। এখনো ভাই বলো নাকি? যাক, ভালোই। মীরার ইচ্ছে হলো শুভর গলা টিপে মুহূর্তে। কি যে হয়েছে আজকাল, অল্পতেই মেজাজ এত খারাপ হয়ে যায়। মীরাকে চুপ করে থাকতে দেখে শুভ আবার শুরু করলো, শোনো, দেখা করে কথা বললে ভালো হতো, কিন্তু তুমি যখন চাইছো না, ফোনেই শোনো। কি বিষয়? সব ওই রাসেল বদমাইশটার জন্য হয়েছে। আমি জেনেছি তোমার আর আশিকের মধ্যে কিছু ছিল না, অ্যান্ড আই এম শিওর এখনো নেই। বাহ, যখন আমাদের মধ্যে কিছু ছিল না তখন তুমি ভাবতে আমাদের মধ্যে সম্পর্ক আছে, আর এখন যখন আমাদের বিয়ে হয়ে গেছে তখন বলছো আমাদের মধ্যে কিছু নেই। যদি থাকেও আমার কিছু যায় আসে না। মানে? তুমি তো আর আশিককে ভালোবাসো না, বিপদে পড়ে বিয়ে করেছিলে। সেদিন আমি যদি রাজি হইতাম তাহলে আজকে তুমি আমার কাছেই থাকতে। তুমি তো রাজি হওনি, আমাকে বিশ্বাসও করনি, বরং বিশ্রীভাবে অপমান করেছিলে। কি জানো শুভ, তবু আমি তোমার উপর রাগ করতে পারি না। কেন জানো? কারণ তুমি এখনো আমাকে ভালোবাসো। মীরা ম্লান একটু হাসলো, তারপর বলল, না, কারণ আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তোমার উপকার আমি কোনো দিনও ভুলবো না। সেদিন যদি তুমি তোমার আসল রূপটা না দেখাতে তাহলে আমি কোনো দিনও ওনাকে পেতাম না, কখনো জানতেই পারতাম না ভালোবাসা কি। শোনো মীরা, আশিক তোমাকে হিপনোটাইজ করে রেখেছে। তুমি ওর মোহে অন্ধ হয়ে আছো, এই জন্য এসব কথা বলছো। কিন্তু এটা বেশি দিন থাকবে না, তুমি জানো না ও সব মেয়েদেরকে এভাবে। মীরা ওকে কথা শেষ করতে দিল না, তার আগেই বলল, তুমি ঠিকই বলেছ, আমি অন্ধ হয়ে গেছি। ওর ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেছি, এতটাই অন্ধ যে আমার সামনে কেউ ওর ব্যাপারে খারাপ কিছু বললে আমি তাকে খুন করে ফেলতেও দ্বিধাবোধ করব না। শুভ একটু থমকালো, হঠাৎ করে বলার মতো কিছু খুঁজে পেল না। মীরা থেমে থেমে বলল, তুমি আর কখনো আমাকে ফোন করবে না, কিংবা আমাদের মাঝখানে আসার চেষ্টা করবে না। মীরা, তুমি বুঝতে পারছো না, একবার দেখা করো, আমি তোমার সব ভুল ভাঙিয়ে দেব। আমি। শুভ, আমাকে বাধ্য করো না। আমি যদি ওকে জানাই তুমি কি করছো, তারপর তোমার কি হবে তার নিশ্চয়তা আমি দিতে পারবো না। মীরা। আর একটা কথাও না, শেষবার বলছি, আর আমাকে ফোন করবে না। মীরা ফোন রেখে হাঁপাতে লাগলো, মাথাটা কেমন ছিমছিম করছে। চুলা বন্ধ করে দিল ও। খিচুড়ি সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও বোধহয় তলা দিয়ে ধরে গেছে। রান্নাঘরে বসার মতো কিছু নেই। মীরা আস্তে আস্তে হেঁটে ডাইনিং রুমে চলে গেল। চেয়ারটা টেনে বসার শক্তিও নেই। কি যে হয়েছে আজকাল, এত দুর্বল লাগে। হাতের মুঠোয় ফোনটা বেজেই যাচ্ছে। এই ছেলেটার কি কোনো সেন্স নেই? এতবার বলার পরেও ফোন করেই যাচ্ছে। মীরা ফোন কানে ঠেকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, কি ব্যাপার, আর কতবার নিষেধ করব ফোন করতে? মীরা, কি হয়েছে? মীরা চমকে উঠে বলল, আপনি? তোমার গলায় এমন শোনাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। খেয়েছো দুপুরে? না, ভেবেছিলাম আপনার ওখানে খাবার নিয়ে যাব, তখন একসাথে খাবো, কিন্তু গাড়ি এখনো ফেরেনি। তুমি কি বাসায় একা? হ্যাঁ। সে কি? আচ্ছা ঠিক আছে, আমি চলে আসছি।
না না না, কাল তো আপনার পরীক্ষা। একবারে পড়া শেষ করে রাতে আসুন, আমি আসছি খাবার নিয়ে। একদম না, ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছেন না? তুমি একেবারেই কথা শোনো না, তুমি বাসা থেকে বের হবে না, আমি এক্ষুনি আসছি। না, শুনুন। আশিক শুনল না, ফোন রেখে দিল। ও কেমন অস্থির হয়ে যায়। মীরা ওর পরীক্ষার মধ্যে যেতে চায়নি, তবু জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। 2 ঘন্টা বসে থেকে তবে ডাক্তার দেখাতে পেরেছে। কতটা সময় নষ্ট হলো পরীক্ষার আগের দিন, তাতেও যদি শেষ হতো। ডাক্তার একগাদা টেস্ট দিল, পরদিন আবার ওকে নিয়ে গেল সেগুলির জন্য। মীরার কেন যেন ভালো লাগছিল না। এত টেস্ট কেন করতে হবে? ওর যদি খারাপ কিছু হয় আশিক নিতে পারবে তো? মীরাকে অবাক করে দিয়ে আশিক 15 মিনিটের মধ্যে বাসায় চলে এলো। মীরা তখন সবে গোসল শেষ করে বেরিয়েছে। আশিক ওকে দেখে থমকে গেল। এত ফ্যাকাশে লাগছে কেন? মীরা খেতেও পারল না ঠিক মতো। রাতে ছাড়া ছাড়া ঘুম হলো। সকালে ঘুম ভেঙে দেখলো আশিক বেরিয়ে গেছে। নোটপ্যাডে লিখে রেখে গেছে বাসায় থেকে রেস্ট নিতে। ও আসার সময় টেস্ট রিপোর্ট নিয়ে আসবে। রাতে সেগুলো নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। সকাল থেকে মীরার খুব অস্থির লাগছিল, ভয়ও করছিল একটু। তাই আর আশিকের জন্য অপেক্ষা করলো না। দুপুর নাগাদ রিক্সা নিয়ে হাসপাতালে চলে গেল। একতলা থেকে রিপোর্ট তুলে ডাক্তারের সঙ্গে দেখা করে ফেললো। ইনি আশিকদের পারিবারিক ডাক্তার। ওর জ্বরের সময় বাড়িতে দেখা হয়েছে। সেদিন আশিকের সঙ্গে এসেও দেখতে গেছে, তাই বেশিক্ষণ বসতে হলো না। ডাক্তার রিপোর্ট দেখে যা বললেন মীরা বুঝলো না খুশি হবে না ভয় পাবে। শুধু একটা কথাই মনে হলো, আশিকের সঙ্গে কথা বলতে হবে, যত দ্রুত সম্ভব কথা বলতে হবে। মীরা নিষেধ করা সত্ত্বেও শুভর ফোন আসা বন্ধ হলো না। হাসপাতাল থেকে বের হয়ে রিকশায় উঠতে যাবে তখনই টের পেল ব্যাগের মধ্যে ফোন ভাইব্রেট করছে। মীরা ভাবলো হয়তো বাড়ি থেকে কেউ, কারণ আশিকের এখনো পরীক্ষা শেষ হয়নি, আরো 10 মিনিট বাকি। মীরা রিকশায় উঠে ফোন কানে ঠেকিয়ে বলল, হ্যালো। মীরা, তুমি জানো আশিকের কি হয়েছে? মীরার মনে হলো হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এসেছে। রিকশার হুডটা শক্ত করে ধরে ও কোনো মতে বলল, কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? শুভ বিরক্ত কণ্ঠে বলল, কি আর হবে, কিছুই হয়নি। বলেছিলাম। ও কি করেছে জানো? কি? আশিক আজকে নকল করেছে। মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি এই পরীক্ষার ইনভিজিলেটর? না মানে, তুমি দেখেছো ওকে নকল করতে? না, কয়েকজন বলছিল। তুমি টিচারকে বললেই পারতে। তুমি আমার কথা বিশ্বাস করনি, তাই না? মীরা তীব্র কণ্ঠে বলল, না। ওকে এত বিশ্বাস করো? হ্যাঁ করি, আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আশিক এই 2 মাসে কি এমন করেছে যেটা আমি 2 বছরও করতে পারিনি, যে তুমি এতটা অন্ধ হয়ে গেছো? তুমি 2 জন্মেও সেটা করতে পারবে না। কেন? কারণ তুমি আশিক না। আমি ফোন রাখছি, আর আমাকে বিরক্ত করবে না। আমার যেটা বলার তা না বলা পর্যন্ত আমি ফোন রাখবো না। মীরা হাল ছেড়ে দিয়ে বলল, কি বলবে বল। আমি তোমাকে আবার ফেরত চাই। মীরা হতভম্ব হয়ে গেল। চট করে বলার মতো কিছু খুঁজে পেল না। মীরাকে চুপ করে থাকতে দেখে শুভ আবারও বলল, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ। কিছু বলো। আমি জানি তুমি এখনো আমাকেই ভালোবাসো। আমার উপর রাগ করে আশিককে নিয়ে এসব কথা বলো। মীরা রাগ করতে গিয়েও হেসে ফেলল। আমার বিয়ে হয়ে গেছে শুভ, এখন এসব কথা বলার মানে কি? এটা কোনো ব্যাপার না, বিয়ে হলে ডিভোর্সও করা যায়। তারপর তোমার বাবা মা দোকানদারের ডিভোর্সি মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি হবে। আমি তোমাকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যাব। আমার স্কলারশিপ হয়ে গেছে, তুমি শুধু একটু কোঅপারেটর করো। শুভ, তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি, আজও বাসো না। এখন আশিককে দেখে তোমার ইগো হার্ট হচ্ছে, নিজেকে পরাজিত মনে হচ্ছে, তাই এই রকম শুরু করেছো। একটা কথা খুব ভালো করে শুনে রাখো, আমি মরে গেলেও ওকে ডিভোর্স দিব না, কারণ আমি ওকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। মীরা ফোন কেটে দিয়ে হাঁপাতে লাগলো। অসম্ভব পানির পিপাসা পেয়েছে। মনে হচ্ছে এই মুহূর্তে পানি না খেলে ও মরে যাবে। আশিক পরীক্ষার হল থেকে বেরিয়ে দেখলো শুভ দূরে গাছের নিচে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। খুব হাত নেড়ে নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করছে। আশিক পাত্তা দিল না, সিঁড়ি বেয়ে নেমে গেল। মারুফ আর সুমন কথা বলছে। সুমন খুব করে কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মারুফের মেজাজ
ঠান্ডা হচ্ছে না। আশিক করতে দাও। কি রে, কি হলো? সুমন হাল ছেড়ে দেওয়া ভঙ্গিতে বলল। আরে দেখো না, কি জানি ভুল করছে, এখন চিল্লাই লাভ আছে? আশিকের ফোন পাচ্ছে, ও ফোন তুলে বলল। হ্যাঁ সুমনা, বল। ভাইয়া, আমি কার্জন হলে ফর্ম জমা দিতে এসেছিলাম। আপনার পরীক্ষা কি শেষ? হ্যাঁ, তুমি কোথায়? ফিজিক্স ডিপার্টমেন্টের কাছেই। এই যে ডান দিকে তাকাও। আশিক হাত উঁচু করলো। সুমনা হাসতে হাসতে এগিয়ে এসে বলল। পরীক্ষা কেমন হলো ভাইয়া? ভালো, তোমার কি খবর? ক ইউনিটের কর্ম জমা দিতে এসেছিলাম, সেই 10টায় এসেছি, এতক্ষণে শেষ হলো। যাক, ভালোই হলো, চলো একসঙ্গে ফেরা যাক। আশিক হাত তুলে মারুফার সুমন থেকে বিদায় নিয়ে এগিয়ে গেল। ওরা একটু দূরেই দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছে। সুমন একবার আর চোখে তাকালো, কাছে এলো না। মেয়েটাকে দেখলে কেমন অস্বস্তি লাগে। সেদিন আশিকদের বাসায় পরিচয় হয়েছিল, নাম শুনে সুমন হকচকিয়ে গিয়েছিল। এই নামে সত্যি কোনো মেয়ে আছে ও ভাবেনি কখনো। এমনিতেই সুমন মেয়েদের সঙ্গে একেবারেই সহজ হতে পারে না। এর অবশ্য একটা কারণ আছে, একটা নয় দুটো কারণ। সে দুটো হলো ওর বড় 2 বোন, ওর থেকে 5 বছরের বড়, যমজ। ওদের দুজনের জীবনের একমাত্র উদ্দেশ্য যেন ওর জীবনটাকে অতিষ্ঠ করে তোলা। যতদিন সুমন বাড়িতে ছিল, এরা দুজন ওর জীবন নরক বানিয়ে রেখেছিল। ছোটবেলায় কখনো ওর ঘুমন্ত মুখে গোঁফ এঁকে রাখতো, আবার কখনো ওর জামার পিছনে নকল লেজ ঝুলিয়ে দিত। আর সারাক্ষণ শুধু একটা কথা বলেই খেপাতো, সুমন তোর সুমনা কই। ছোটবেলায় সুমন খুব কাঁদতো এই কথা শুনে। একটু বড় হবার পর রাগ হতো, তারও পরে বিরক্ত হতো। কিন্তু ওই দুইজনের উৎসাহের ঘাটতি কখনো হয়নি। সেদিন মারুফ যখন পরিচয় করিয়ে দিয়েছিল, সুমন খুব অবাক হয়ে বলেছিল, আপনার নাম সুমনা? জি। কি করেন আপনি? মেয়েটা ভ্রু কুঁচকে বলেছিল। এবার ইন্টার দিলাম। ও আচ্ছা। সুমনের অস্বস্তি কিছুতেই কাটছে না, কি বলবে বুঝতেও পারছে না, উঠেও যেতে পারছে না। অস্বস্তি কাটাতে ও বলল, এইখানে কি বেড়াতে এসেছেন? জি না, কনফারেন্স অ্যাটেন্ড করতে। সুমন কিছুই বুঝতে পারল না। কিসের কনফারেন্স সেটা জিজ্ঞেস করার সাহসও হলো না। মেয়েটাকে দেখলে ভদ্র শান্ত মনে হয়, কিন্তু চোখের দিকে তাকালে বোঝা যায় দুষ্টুমিতে ভরা। সুমন আর কিছু বলল না। মীরা সবাইকে চা দিচ্ছিল। সুমন চা নিতে গিয়ে প্যান্টে চা ফেলে দিল। পরক্ষণেই তাকিয়ে দেখলো মেয়েটা ফিকফিক করে হাসছে। এখানে হাসির কি আছে ও বুঝতে পারল না। মীরা পাশ ফিরে ধমক দিল। সুমন স্পষ্ট দেখলো মেয়েটা মুখে হাত চাপা দিয়ে শব্দ করে হাসছে। কি অদ্ভুত, মেয়েগুলো সব বোধ হয় একই টাইপ, এদের থেকে এই জীবনে মুক্তি নেই। আশিক সুমনাকে নিয়ে গেটের কাছে এসে বলল, কিছু খাবে সুমনা? আইসক্রিম খাবো। আশিক ওর হাতে আইসক্রিম দিয়ে বলল, মীরার জন্য কিছু নিয়ে যাই, ওর কি পছন্দ বলো তো? আবার আমরা খুব প্রিয়, ফুলের মতো আমরা। সামনেই একটা আমরার ভ্যান। সুমনা সেদিকে তাকিয়ে এই কথাটা বলেছে। আশিক গাড়ির সবগুলো আমরা কিনে ফেললো। সুমনা আশ্চর্য হয়ে বলল, এতগুলো কেন? তুমি না বললে ওর প্রিয়? সুমনা আর কিছু বলল না। ওর মেডিকেলের পরীক্ষা খুব ভালো হয়েছে, খুব সম্ভবত হয়ে যাবে। মেডিকেলে পড়াটা ওর স্বপ্ন ছিল। চান্স পেলেও হয়তো ওর এতটা আনন্দ হবে যতটা আশিককে দেখে হয়েছে। মীরার জন্য ঠিক এমন কাউকেই ও চেয়েছিল। ছাদে জমজমাট লুডো খেলার আসর বসেছে, দল করে খেলা হচ্ছে। এক দলে মীরা আর আফসিন, আর অন্য দলে আশিক আর সুমনা। কি করে যেন আশিকের দল জিতে গেছে। মীরা এত ভালো খেলছে, এত ভালো দান করছে, তবু মীরাদের দল কিছুতেই জিততে পারছে না। পাশেই মীরার মোবাইল রাখা, একটু পরপর টুংটাং শব্দে মেসেজের আগমন জানান দিচ্ছে। মীরা পাত্তা দিচ্ছে না। একটু পরে আশিক বলল, মীরা মেসেজ আসছে দেখো। পরে দেখবো। একসঙ্গে টুংটুং করে অনেকগুলো মেসেজ এলো। মীরার ছক্কা পড়েছে। এরপর যদি 4 বা তার বেশি আসে তাহলেই ওরা জিতে যাবে। আফসিন উত্তেজিত হয়ে বলল, ভাবি তাড়াতাড়ি মারো। আবার 2 বার টুংটুং করে শব্দ হলো। মীরা বোর্ডের উপর গুটি ফেললো। 4। আফসিন আর সুমনা ইয়াহু বলে চেঁচিয়ে উঠল। আশিক অবাক হয়ে বলল, সুমনা, তুমি না আমার দল, তাহলে ওরা জেতায় এত খুশি হচ্ছ কেন? নিশ্চয়ই তুমি ওদের সঙ্গে হাত মিলিয়েছ।
বলো, বলতেই হবে। মীরার ফোনে আবারও শব্দ হচ্ছে। আশিক বিরক্ত হয়ে বলল, মীরা দেখো, কেউ বোধহয় জরুরি মেসেজ করছে। মীরা ফোন নিয়ে উঠে গেল। মোট 27টা মেসেজ এসেছে, সবগুলোই শুভর। কেউ দেখে ফেললে কি অবস্থা হতো? শুভ বোধহয় ইচ্ছে করেই এমন করছে। মীরা টুম্পাকে একটা ফোন দিল। ও ঢাকার বাইরে না থাকলে আরো আগেই ওর সঙ্গে কথা বলতো। টুম্পা ফোন ধরে ক্লান্ত গলায় বলল, একটু আগেই ফিরেছি দোস্ত, ভীষণ টায়ার্ড। সরি, খুব জরুরি একটা দরকার ছিল। বল না, তুই না হয় অন্য কেউ হলে ধরতামই না। তোকে মেসেজ করেছিলাম না, ওইটাই। কি হয়েছে? ওই হারামজাদা আবার ঝামেলা করেছে? হ্যাঁ। ব্লক করে দে। কি করে যেন করে? তোকে নিয়ে আর পারি না, আরো আগেই করা উচিত ছিল। টুম্পা ব্লক করার নিয়ম বলে দিল। মীরা নাম্বার ব্লক করে মেসেজগুলো ডিলিট করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিচে থেকে খেতে ডাকছে। সুমনারা কালকে চলে যাবে। এই উপলক্ষে আরিফ সাহেব বাইরে থেকে কাচ্চি বিরিয়ানি আনিয়েছেন। আরো অনেক ধরনের খাবার আনানো হয়েছে। সুমনার জন্য স্পেশালি ম্যাপেল ওয়ালনাট আইসক্রিম এসেছে। এই আইসক্রিমও আগে কখনো খায়নি, এবারই ঢাকায় এসে প্রথম খেলো এবং ঘোষণা করলো এটা ওর জীবনে খাওয়া সবচেয়ে মজার আইসক্রিম। অদ্ভুতভাবে রাশভারী আরিফ সাহেবের সঙ্গে সুমনার খুব ভাব হয়ে গেল এ কদিনে। সেদিন বিকেলে মীরা আরিফ সাহেবের কফি দিতে গিয়ে দেখলো চেম্বারে বসে দুজন গল্প করছে। সুমনা মাথা নেড়ে নেড়ে বলছে, চাচা, আমি যদি আপনাকে আগে দেখতাম তাহলে ডাক্তার হবার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে লয়ার হতে চাইতাম। সেটা তুমি চাইলে এখনো হতে পারে। কিভাবে? এটাই মজা, বুঝলে? তুমি চাইলেই ডাক্তারের পাশাপাশি ওকালতিও করতে পারো, কিন্তু আমি এখন চাইলেই তো মা ডাক্তার হতে পারবো না। তাই অসুখ হলে তোমার কাছেই ছুটতে হবে। মীরার মনটাই ভালো হয়ে গেল। সুমনা যদি সত্যি সত্যি এখানে এসে পড়াশোনা করে তাহলে খুব ভালো হবে। কালো চলে যাবার পর বাসাটা কেমন খালি খালি হয়ে যাবে। বড় চাচার তীব্র আপত্তি সত্ত্বেও আরিফ সাহেব ওনাকে বাসের টিকিট কাটতে দিলেন না, গাড়ি করে পাঠানোর ব্যবস্থা করে দিলেন। ওনার খুব ইচ্ছে ছিল মীরাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার। মীরার মা অনেক দিন ধরেই ওকে দেখতে চাচ্ছে। আরিফ সাহেব আশ্বস্ত করলেন আশিকের আর একটা পরীক্ষা আছে, এটা শেষ হলেই ওরা ময়মনসিংহ থেকে ঘুরে আসবে। বিয়ে তো হয়েই গেছে, কাজে রিসেপশনের আগে গেলেও ক্ষতি নেই। সুমনার পরের দিন সকাল সকালই রওনা হয়ে গেল। আশিক আজকে আর অফিসে গেল না। শেষ পরীক্ষার আরো 3 দিন আছে। পরীক্ষা শেষের দিকে এলে আশিকের আর পড়তে ইচ্ছে করে না। এবারও তাই হয়েছে। আর পড়াশোনা করতে ভালো লাগছে না। ইচ্ছে করছে দূরে কোথাও পাহাড় জঙ্গলে ঘুরে আসতে। ও ঠিক করে রেখেছে পরীক্ষার পরদিনই বেরিয়ে যাবে। মীরাকে একবার জিজ্ঞেস করতে হবে ও কোথায় যেতে চায়, সেই হিসেবে টিকিট কাটতে হবে। আশিক ঘরে ঢুকে দেখলো মীরা টেবিলে বসে কিছু একটা লিখছে। ওকে দেখে চট করে কাগজটা ওর খাতার ভেতর লুকিয়ে ফেললো। আশিক একটু অবাক হলেও কিছু বলল না। ভাবলেও হয়তো কবিতা টবিতা কিছু লিখছে। ওকে দেখাতে লজ্জা পাচ্ছে। আশিক কাছে এসে বলল, ছাদে আসবে মীরা? চলেন যাই। ভালোই হলো। মীরা চাইছিল আশিকের সঙ্গে একটু ওর রিপোর্ট নিয়ে কথা বলতে, ঠিক সুযোগ হয়ে উঠছিল না। মীরা বলল, আপনি যান, আমি চা নিয়ে আসছি। আশিক ওর একটা হাত ধরে থামিয়ে দিয়ে বলল, চা লাগবে না, আমি কফি বানাচ্ছি। কফির মগ নিয়ে দুজন ছাদে উঠে গেল। রোদের তেজ নেই, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। বসন্তের মৃদুমন্দ বাতাস। কফির মগে চুমুক দিয়ে আশিক মীরার দিকে তাকালো। মীরাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? নাকি আপসেট? হয়তো সুমনারা চলে গেছে তাই। মীরা, জি। চলো শুক্রবার আমরা কোথাও থেকে ঘুরে আসি। কোথায়? দূরে কোথাও, এই ধরো বান্দরবন, সাজেক বা কক্সবাজার। তোমার কোনটা পছন্দ? মীরা একটু ভেবে বলল, আমার খুব চা বাগান দেখার শখ। তাহলে সিলেট যাই। বাসে যাবে না ট্রেনে? বাস জার্নি আমার ভালো লাগে না। তাহলে ট্রেনে টিকিট কাটি, কি বলো? আচ্ছা। এরপর একটু থেমে বলল, আপনাকে আমার একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ বলো। মীরা কিছু বলছে না, অস্বস্তি নিয়ে চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে। আশিক একটু অবাক হয়ে বলল, কি হয়েছে মীরা? মীরা জবাব দিল না। ওর ফোন বাজছে, ফোনও ধরছে না। তোমার ফোন বাজছে মীরা?
মীরা ফোনের দিকে এক পলক তাকিয়ে সেটা আশিকের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার ফোন। আমারটা বোধহয় ভুল করে নিচে ফেলে এসেছি। আশিক ফোন রিসিভ করে হ্যালো বলে চুপ করে গেল। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, তারপর বলল, আচ্ছা তোরা থাক, আমি আসছি। মীরা কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আশিক চিন্তিত মুখে বলল, রিপন একটা ঝামেলায় পড়েছে, আমি একটু বেরোচ্ছি, ফিরতে হয়তো দেরি হবে। আসার সময় তোমার রিপোর্ট নিয়ে আসবো। রিপোর্ট আমি নিয়ে এসেছি কবে? গতকাল দুপুরে। বলনি তো। বলতাম, সমস্যা নেই, আপনি যান। তাহলে কালকে রিপোর্ট দেখাতে যাব সকালে। মীরা আর কিছু বলল না। আশিক বেরিয়ে যাবার পর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। অবেলার ঘুম ভাঙল সন্ধ্যার পর। আজ হঠাৎ করে মায়ের অভাব অনুভব করলো খুব। কেমন নিঝুম বিষণ্ণ হয়ে আছে বাড়িটা। মা থাকলে বকতো, সন্ধ্যাবেলা আলো না জ্বালালে রাগ করতো, বেলা অবধি ঘুমিয়ে থাকলে ডেকে দিত। মীরা মাকে ফোন দেবে বলে ফোনটা হাতে নিয়ে চমকে গেল। মোবাইলের স্ক্রিনে জ্বলজ্বল করছে অনেকগুলো মেসেজ। সবগুলোই এসেছে একটা অচেনা নাম্বার থেকে। মীরার শরীরে কেমন কাঁপুনি দিচ্ছে, মনে হচ্ছে গা কাঁপিয়ে জ্বর আসছে। ও কম্বলটা টেনে নিয়ে আবার শুয়ে পড়ল। কেন যেন খুব কান্না পাচ্ছে। শুভ ইচ্ছে করেই এইসব করছে। যদি এসব জানাজানি হয় তাহলে কি হবে? এই বাড়ির সবাই ওকে ঘৃণা করবে। এই বাড়িতেও এসেছে 2 মাসের কিছু বেশি হবে, কিন্তু বাড়িটা ওর এত আপন লাগে, বিশেষ করে বাড়ির মানুষগুলো। এসব জানলে নিশ্চয়ই সবাই ওকে অন্য চোখে দেখবে। আর আশিক, ও কি আর আগের মতন ভালোবাসবে ওকে? মীরা একটু কেঁপে উঠল। এমনটা হলেও মরে যাবে নির্ঘাত। আশিক ওর কাছ থেকে একটু দূরে থাকলেই কেমন দম বন্ধ হয়ে আসে। আর যদি ওকে ছেড়ে চলে যায় তখন কি হবে? মীরা এক মুহূর্ত চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে, তারপর ফোনটা তুলে নেয়। অপর পাশ থেকে একটা আত্মবিশ্বাসী কণ্ঠ ভেসে আসে, মীরা, জরুরি কথা আছে।